বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসির পদার্থবিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় দেখো যে বল, ঠিক আছে। পদার্থবিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় দ্যাট মিনস বল। দেখো তোমার বল থেকে আসা তোমার সিলেট বোর্ড 2023 এখন দেখো সিলেট বোর্ড 2023 সালে আসা তোমার সিকিউরিটি এখন আমি এখানে সলভ করে দিব, ঠিক আছে। এই ক্লাসের আগে আমি আরেকটি ক্লাস করেছি কপিকল সম্পর্কে। ওইখানে তোমার কপিকল নিয়ে যতটুকু মানে বড় দরকার, দেখো তোমাদের অনেকের মধ্যে আছে যারা কপিকলকে মানে কপিকল থেকে প্রশ্ন আসলে একটু মানে কনফিউজ হয়ে যাও। তো আমি তোমাদেরকে কপিকল নিয়ে যতটুকু বড় দরকার আমি ওই ক্লাসের মধ্যে বলে দিয়েছি। তাও আমি তোমার এই যে এখানে এখানে কপিকল নিয়ে তোমাদেরকে বিস্তারিত বলে তারপরে যে এই অঙ্কগুলো এখন আমি এখানে সলভ করে দিব, ঠিক আছে। তোমার ক ক গ গ খ এই 4টা অঙ্ক আমি এখানে সলভ করে দিব। তো তোমাদেরকে আমি বারবার একটা কথা বলি, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করিও। আশা করি আমি এখানে যা যা বোঝাবো তোমরা এখানে সব কিছু ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এই যে এটা হচ্ছে কপিকল থেকে আসা একটা সিকিউ। তো দেখো এই যে দেখো নর্মালি কপিকলের মধ্যে কী থাকে, তোমার দেখো এখানে একটা দণ্ড, ভালো করে শুনিও। এখানে একটা তক্তা বা দণ্ড থাকবে। এই দণ্ডের উপরে একটা বস্তু রাখা হবে এবং এই দণ্ডের দেখো এই দণ্ডের দুই পাশে দেখো এই পাশে এবং এই পাশে দুই পাশে তোমার দেখতে চাকার মতো একটা গোলাকার বস্তু এখানে মানে দেওয়া থাকবে। তার মধ্যে দেখো এই গোলাকার চাকার মধ্যে তোমার সুতা দিয়ে বেঁধে, দেখো সুতা দিয়ে বেঁধে এখানে একটা বস্তু এবং কত এখানে একটা বস্তু আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো দুইটা বস্তু এখানে আমার লাগানো থাকবে, ওকে। এখন দেখো তুমি আমাকে বলো নর্মালি যখন তুমি দুইটা বস্তু এখন লাগাবে, দেখো তো এই বস্তুটা বড় কত, অবশ্যই বেশি। দেখো এটা বড় হচ্ছে 66 কেজি এবং এই যে এই বস্তুটা বড় কত, দেখো 30 কেজি। তো অবশ্যই এই বস্তুটা কত পৃথিবীর দিকে, এই দেখো পৃথিবীর দিকে অর্থাৎ নিচের দিকে নেমে আসবে। আর এই বস্তু কত অবশ্যই উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো জিনিস আছে, তোমাদেরকে এগুলো বুঝে তারপরে যেটা আনসার করতে হবে। আচ্ছা আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সলভ করে দিব, ওকে। তো দেখো আমাকে কতে কি বলেছে, দেখো কতে বলেছে নিউটনের গতির তৃতীয় সূত্র, দেখো বলছে তৃতীয় সূত্রটি লিখো। তো আমরা তো অবশ্যই জানি যে নিউটন স্যারের দেখো তৃতীয় সূত্রটি হচ্ছে কত, যখন কোনো একটা বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন ওই বস্তুটি কত প্রথমোক্ত, অর্থাৎ প্রথম যে বস্তুটা বল প্রয়োগ করেছে তার মধ্যে কত সমান এবং বিপরীতমুখী, ঠিক আছে, বিপরীত দিক থেকে বল প্রয়োগ করবে, ওকে। মানে ওখানে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। যখন তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করবে তখন ওই বস্তু তোমাকে সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ তুমি যদি দেখো তুমি যদি এই দিকে বল প্রয়োগ করো তখন এই যে বস্তুটা তোমাকে এদিকে সমান সমান মানে বল এদিকে প্রয়োগ করবে, ঠিক আছে। মনে রাখবে নিউটন স্যারের তৃতীয় সূত্রের ক্ষেত্রে মান, তোমার যে মানটা আছে মানটা একই থাকবে। তুমি যতটুকু বলে ধাক্কা দিবে অন্য একটা বস্তুকে সেম ততটুকু বলে তোমাকে ধাক্কা দিবে, জাস্ট দিকটা আমার মানে বিপরীত হবে। তুমি যদি এদিকে ধাক্কা প্রয়োগ করো তখন এই বস্তু তোমাকে উল্টা দিকে, দেখো উল্টা দিকে তোমাকে বল প্রয়োগ করবে, ওকে। তাহলে কি বললাম, দেখো নিউটনে লিখবে যখন তোমরা অ্যান্সার করবে তখন কত লিখবে, যে নিউটনের গতির তৃতীয় সূত্রটি হলো যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন ওই বস্তুটিও প্রথমোক্ত বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এটাই কি নিউটন স্যারের তৃতীয় সূত্র। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি মানে দেখো কতে যা বলছে তা বুঝতে পারছো, ওকে। তো দেখো আমাকে ক্ষতে কি বলছে যে নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ, দেখো নিক্ষিপ্ত বস্তু, দেখো নিক্ষিপ্ত বস্তু মানে কত, দেখো যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, কি বললাম, যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, ঠিক আছে, তখন দেখো বলছে যে বস্তুর ব্যাগ, ঠিক আছে, ক্রমান্বয়ে হ্রাস পায়। কেন নর্মালি এটা তোমরা বাস্তবিকভাবে দেখো যখন তুমি কোনো একটা বস্তুকে বা বলকে, ঠিক আছে, উপরের দিকে নিক্ষেপ করবে তখন দেখবে এই বস্তুর প্রথমে যে ব্যাগটা থাকবে যখন বস্তুটা আস্তে আস্তে উপরে যাবে তখন ব্যাগ কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তো এটাই বলছে যে নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস পায়। কেন, তো নর্মালি কেন দেখো এখানে কেন হ্রাস পায়, এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের কারণ। দেখো তুমি বস্তুকে উপর দিকে বল প্রয়োগ, দেখো তুমি বস্তুকে উপর দিকে বল প্রয়োগ করেছো কিন্তু পৃথিবী বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে টেনে ধরে রাখে, ঠিক আছে। পৃথিবী চায় বস্তুটাকে তার নিজের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে আনার জন্য। তুমি কিন্তু দেখো তুমি কিন্তু বস্তুকে বল প্রয়োগ করেছো উপর দিকে যাওয়ার জন্য কিন্তু পৃথিবীর আকর্ষণ বলের কারণে বস্তুটা কি আমার নিচের দিকে
এসে পড়ে, অর্থাৎ আর কি আস্তে আস্তে মন্দন ঘটে। শুরুতে ব্যাগ থাকে অনেক বেশি, যখন আস্তে আস্তে উপরে যায় তখন কি ব্যাগটা কমতে থাকে, দ্যাট মিনস মন্দন হতে থাকে। ঠিক আছে, এখানে মন্দন হতে হতে একটা পর্যায়ে কি বস্তুর ব্যাগ শূন্য হয়ে যায়, তখন কি সে বস্তুটা আবার নিচে এসে পড়ে। ঠিক আছে, তো তোমরা আশা করি ক নাম্বারটি গুছিয়ে লিখতে পারবে। মেনলি এখানে যে নিক্ষিপ্ত বস্তুর, ভালো করে বুঝো, নিক্ষিপ্ত বস্তুর মধ্যে তোমার পৃথিবীর আকর্ষণ বল কাজ করবে এবং তখন কি বস্তুটার মন্দন করবে। যেহেতু মন্দন করতেছে তাহলে অবশ্যই বস্তুটা ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো তোমরা কি খ নম্বর অঙ্কটি এরকমভাবে গুছিয়ে লিখতে পারবে। আশা করি তোমরা খ নম্বরটিও বুঝতে পেরেছো। তো দেখো আমাকে গতে কি বলছে, দেখো গতে বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। দেখো আমাকে বলছে পি বস্তু, দেখো এটা হচ্ছে একটা বস্তু, তাই না? এটা হচ্ছে একটা বস্তু, পি বস্তু। দেখো পি বস্তু বড় হচ্ছে কত, 2 কেজি। তো বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বলে মান আমাকে বের করতে বলছে। তো আমরা জানি ঘর্ষণ বলে ইংরেজি কত, ফিকশন, তাই না? ঘর্ষণ বলে ইংরেজি কত আমার, ফিকশন। তো এখান থেকে এফ, তাই না? ফিকশনের প্রথম অক্ষর এফ, প্রথম যে বর্ণ আছে এটা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ঘর্ষণ বল কি এফ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমাকে এখানে ঘর্ষণ বলটা বের করতে বলছে। এখন দেখো আমরা তো, দেখো তোমরা তো অবশ্যই জানো যে ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু কে, তাই না? সরি, যে মিউ ইন্টু তোমার আর। ঠিক আছে, তোমরা তো অবশ্যই জানো যে এফ ইজ ইকুয়াল টু কত, মিউ ইন্টু আর। তো দেখো আমি গণমান অঙ্ক লিখতেছি, একদম ইজি, গণমান অঙ্ক একদম ইজি। দেখো মেনলি এই কপিকল থেকে যে প্রশ্নটা করেছে এটা হচ্ছে তোমার 4 নাম্বার প্রশ্নে, তোমার অ্যাকচুয়ালি কপিকল থেকে প্রশ্নটা করেছে। তো দেখো আমি গ নাম্বার অঙ্কটি লিখতেছি। দেখো আমাকে গ নাম্বার অঙ্কে কি বলেছে, যেখানে লিখবো যে গ নাম্বার। তো দেখো তো আমার এখানে কি দেওয়া আছে, যেহেতু আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, তাহলে মিউ কত, মিউ হচ্ছে দেখো এখানে দেওয়া আছে ঘর্ষণ সহগ দেওয়া আছে, মিউ হচ্ছে আমার ঘর্ষণ সহগ। ঠিক আছে, মিউ 2 প্রকার হয়, তোমার একটা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। ঠিক আছে, তো এখানে আমার শুধু এখানে দেখো, এখানে শুধু বলা আছে ঘর্ষণ সহগ 0.2, তাহলে এটাই কি আমার মিউর ভ্যালু। ওকে, আচ্ছা, তখন দেখো আমি লিখতেছি, লিখবে এখানে যে দেওয়া আছে ঘর্ষণ বল তোমার যে মিউ ইজ ইকুয়াল টু 0.2, তাহলে আবার কি আছে আর। এখন আমরা তো জানি যে আর কত, আর হচ্ছে প্রতিক্রিয়া বল, তাই না? আর হচ্ছে প্রতিক্রিয়া বল, আর ইজ ইকুয়াল টু কত, এমজি, তাই না? দেখো আমার এই যে বস্তুটা আছে, বস্তুটা নিচের দিকে আসার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, অর্থাৎ বস্তুটার নিচের দিকে একটা ওজন আছে, এটা হচ্ছে এমজি, এবং বস্তুটাকে এই যে তক্তা অর্থাৎ এই কাঠটি বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে এখানে স্থির করে রেখেছে। তাহলে উপরের দিকে যে বল প্রয়োগ করেছে ওইটাই কি প্রতিক্রিয়া বল, ওইটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, এমজি, তাই না? আর ইজ ইকুয়াল টু কত, এমজি হবে। তাহলে কি বললাম যে আর ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, তো এখান থেকে আমার এম, যে দেখো এই যে পি আমার কি বলছে এখানে, আমার কি বলেছে পি বস্তু, তাহলে এখানে পি বস্তুর অবশ্যই বলটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো লিখবে দেওয়া আছে। ঠিক আছে, দেখো আমি তোমাদের একদম গুছিয়ে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে বুঝো। আচ্ছা, তো লিখবে যে দেওয়া আছে, দেখো যে লিখবে দেওয়া আছে, তাই না? লেখো যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি পি বস্তুর বল, যেহেতু আমার পি বস্তুর ঘর্ষণ বল বের করতে বলছি, তো লিখবে দেওয়া আছে পি বস্তুটির বল, এই যে পি বস্তুটির বল, তাই না? পি বস্তুটির বল এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম, দেখো এম ইজ ইকুয়াল কত আছে, দেখো 2 কেজি, এই যে এটা হচ্ছে 2 কেজি। তো লিখবে এখানে 2 কেজি। ওকে, তো লিখলাম যে এখানে 2 কেজি। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমার দেখো আর কি আছে, এখানে মিউ, তাই না? অর্থাৎ ঘর্ষণ সহগ। তো লিখবে যে এবং ঘর্ষণ সহগ, এবং ঘর্ষণ, দেখো ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ এটা হচ্ছে কত, মিউ। দেখো এই যে দেখতে এই যে এর মতো, এটা হচ্ছে ঘর্ষণ সহগ, তাই না? ঘর্ষণ সহগ, দেখো ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু কত, 0.2। আচ্ছা একটু বড় করে লিখি যে 0.2, তো লেখো যে 0.2। ওকে, আচ্ছা, এখন আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, তো লিখবে যে আমরা জানি, যে আমরা জানি, দেখো আমরা জানি এফ, তাই না? আমরা জানি এই যে এফ ইজ ইকুয়াল টু মিউ, দেখো মিউ ইন্টু আর, এটা হচ্ছে ঘর্ষণ বল নির্ণয়ের সূত্র। এফ মানে কি ঘর্ষণ, দ্যাট মিনস ফ্রিকশন। এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, তাহলে এখান থেকে আমার কি বলেছে, আমাকে এই যে ঘর্ষণ বলটাই বের করতে বলেছে। তাহলে বলো যে এখানে দেখো তো কত আসে, যে বা, তাহলে এই যে এফ ইজ ইকুয়াল টু মিউ, দেখো তো মিউ। আচ্ছা, তো এখানে মিউ লিখলাম, দেখো যে মিউ লিখলাম, তারপর কত, আচ্ছা একটু বড় করে লিখি, দেখো এখানে আর, আর ইজ ইকুয়াল টু কত, এমজি। আমি তো একটু আগে বলেছি যে আর ইজ ইকুয়াল টু
কত এখানে এই যে এম এই যে জি, ঠিক আছে, পি বস্তুর যে বর আর অভিকর্ষ ত্বরণ। এখন জাস্ট মান লিখবি, বলো এখানে মিউ এর ভ্যালু কত, এখানে 0.2, তাই না? তো লিখবি এখানে 0.2 ইন্টু এম, এম কত 2 কেজি, তাই তো, পি বস্তু বর 2 কেজি। তো লিখবি এখানে 2 কেজি ইন্টু জি, জি কত, দেখো জি হচ্ছে এখানে 9.8, তাই না, জি হচ্ছে কত 9.8। তাহলে এখানে দেখো তো কত আসে, যে এখন গুণ দাও, যে 0.2 দেখো তো কত আসে গুণ দিলে, দেখো 0.2, তাই না, তো গুণ দিবে এখানে 0.2, দেখো 0.2 ইন্টু 2, তাই না, এই যে 2 ইন্টু 2 ইন্টু 9.8, তো লিখবে 9.8, কত আসছে এখানে দেখো তো, দেখো 3.92 আসছে, কত আসছে 3.92, তো লিখবে এখানে 3.92, এই যে 3.9 এই যে 2 নিউটন, যেহেতু এটা বল, তাই না, দেখো ঘর্ষণ বল, যেহেতু এটা বল এখানে অবশ্যই নিউটন লিখবে, যে মানটা হচ্ছে 3.92 নিউটন। ওকে, আচ্ছা তাহলে এখানে একটা বা দিয়ে দাও, যে বা এই যে এটা হচ্ছে এফ, আর এই যে এটা হচ্ছে অতএব এই যে এফ। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা লিখে দিবে, দেখো একদম ইজি, গণমানঙ্কটা একদম সহজ। আচ্ছা দেখো আমাকে এখানে যে দেখো আমাকে 4 নম্বর প্রশ্ন বলেছে যে ভূপৃষ্ঠে, ভালো করে দেখো, যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময়, অর্থাৎ যখন ভূপৃষ্ঠে মানে ভূমিতে পড়বে, যে পি বস্তুটি, বলো পি বস্তু কোনটা, যেটা বলছে পি বস্তুটির ত্বরণ, ভালো করে শুনি, আমাকে বলেছে পি বস্তুটির ত্বরণ, দ্যাট মিনস দেখো নর্মালি বলো, আচ্ছা তারপর কি বলছে, যে অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো, ঠিক আছে, এখানে ত্বরণ আর কত অভিকর্ষ ত্বরণ, এর মধ্যে তুলনা। এখন বলো তুলনা মানে কত, ভাগ করা, তাই না, তুমি ত্বরণকে অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ দিবে, ওইটাই কি আমার তুলনা। ওকে, আচ্ছা তো এখন দেখো আমাকে এখানে মেন যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যে পি বস্তুটা ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। তো এখন বলো তো, যেহেতু এ বস্তুটার ভর বেশি, ভালো করে বুঝিও, যেহেতু এ বস্তুটার ভর বেশি এবং বি বস্তুর ভর কম, এটা নর্মালি হবে যে এ বস্তুটা কি আমার নিচের দিকে এসে পড়বে, তাই না, যেহেতু এ বস্তুটার ভর বেশি তাহলে এ বস্তু কত অবশ্যই নিচের দিকে আসবে, আর যেহেতু বি বস্তুটার ভর কম তাই কত বি বস্তুটা অবশ্যই উপরের দিকে চলে যাবে। এখন দেখো ভালো করে বুঝো, এ বস্তুটার দেখো এ বস্তুটা নিচের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, অর্থাৎ নিচের দিকে তার একটা ওজন কাজ করবে, কিন্তু যেহেতু এখানে সুতা দিয়ে এ বস্তুকে এখানে মানে রাখা হয়েছে, ঠিক আছে, এ বস্তু দেখো এখানে সুতা দিয়ে এ বস্তুকে আটকে রাখা হয়েছে, তাহলে সুতায় কি অবশ্যই এ বস্তুর, দেখো সুতাটা এ বস্তুর মধ্যে কি অবশ্যই একটা বল অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। দেখো তাহলে এখন কি এ বস্তুটা যখন নিচে নামবে, ভালো করে শুনিও, এ বস্তুটা যখন নিচে নামবে তখন দেখো সুতায় যতটুকু বলে, বুঝতে পারছো, আমি আবার বলতে শুনো, যখন এ বস্তুটা নিচে নামবে তখন সুতাটা, ঠিক আছে, এ বস্তুকে উপর দিকে ধরে রাখবে যাতে এ বস্তুটা নিচে না পড়তে পারে, কিন্তু যেহেতু এ বস্তুর ভর বেশি সেহেতু অবশ্যই নিচে পড়বে, ঠিক আছে। তাহলে সুতার যে বলটা আছে, দেখো এটাকে আমি T1 ধরলাম, দেখো এই যে এটাকে আমি T1 ধরলাম, আচ্ছা টি এ ধরি, হ্যাঁ, যে এ বস্তুর ক্ষেত্রে সুতার টান, আচ্ছা 1 দিয়ে থাক, এই যে এখানে 1 ধরো, এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে কত T2, যে সুতার টান। তো নর্মালি বলো যে যখন এ বস্তুটা নিচে পড়বে তখন T1 সুতার টানকে অতিক্রম করে, মানে এটাকে ব্যাত করে কিন্তু সে নিচে আসবে। ওকে, আবার সেম এটাও কি সেম, যখন এই যে আমার বি বস্তুটা নিচের দিকে আসার জন্য চেষ্টা করবে, কিন্তু যেহেতু সুতাটাই বি বস্তুকে উপর দিকে টান দিয়ে নিয়ে যাবে, তাই না, যেহেতু বি বস্তুটা উপর দিকে চলে যাবে তাহলে সুতার টান কত, এ বস্তু, দেখো বি বস্তুটার ওজনকে ব্যাত করে, মানে বি বস্তুটা ওজনকে অতিক্রম করে তাকে উপর দিকে নিয়ে যাবে, তাহলে সুতার টান দেখো এখানে সুতার টান কি উপর দিকে কাজ করতেছে, দেখো আমি এখানে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, আর যে এই যে এটাও কত উপর দিকে কাজ করতেছে, এটাও কত সুতার টানটা উপর দিকে কাজ করতেছে। এখন আমাকে নর্মালি বলো, যেহেতু এ বস্তুটা নিচে আসবে তাহলে এই যে পি বস্তুটা আছে, পি বস্তু কত অবভিয়াসলি এই যে এ বস্তু দিকে আসবে, ঠিক আছে। দেখো যেহেতু এ বস্তুটা নিচে নামবে তাহলে পি বস্তু কত আমার এ বস্তু দিকে আসবে, আর বি বস্তু কত আমার এই যে পি বস্তু দিকে, অর্থাৎ উপর দিকে চলে যাবে। আর মনে রাখবে যেহেতু এখানে সুতা ইউজ করা হয়েছে এটা কিন্তু রাবারের না, এটা এরকম সুতা ইউজ করা হয়েছে যাতে এটা বড় বা ছোট না হয়, অর্থাৎ এটা বড় হবে না আবার কত ছোট হবে না। ওকে, এরকম এক সুতা দিয়ে এখানে আটকানো আছে। আচ্ছা তো বলো তো দেখো এই বস্তু, দেখো এ বস্তুটা যতটুকু ত্বরণে, ঠিক আছে, এ বস্তুটা যতটুকু ত্বরণে নিচে নামবে পি বস্তু কিন্তু সেম ততটুকু ত্বরণেই এ বস্তুর দিকে আসবে, আবার একইভাবে বি বস্তুগত ওই একই ত্বরণ নিয়ে আমার এই যে এ বস্তু দিকে আসবে। তাহলে বলতো পুরো সিস্টেম, দেখো পুরো সিস্টেম এর ক্ষেত্রে ত্বরণগত অবশ্যই ফিক্স থাকবে,
অর্থাৎ একই থাকবে। এ বস্তুর জন্য ত্বরণ যা পি বস্তুর জন্য এবং বি বস্তুর জন্য, অর্থাৎ সবগুলা বস্তুর জন্য কি আমার ত্বরণ একই থাকবে। আমাকে ওই ত্বরণটা বের করতে বলছে, যে দেখো বলছে যে পি বস্তুটি ত্বরণ, আমাকে দেখো আমাকে এখন ত্বরণ এই মানটা বের করতে হবে। তো আমি দেখো আশা করি তোমরা আমি এখানে যা বলেছি তা বুঝতে পেরেছো। দেখো এখন আমি গহ নম্বর অঙ্কটি মানে লিখতেছি। তো এখানে লিখবে যে দেখো গহ নম্বর অঙ্ক, তাই না? তাহলে এখন কি লিখবে যে দেখো এ বস্তুর ওজনটা বের করবে, তারপর এ বস্তুর কার্যকর বলটা বের করবে, তারপর কত বি বস্তুর ওজন বের করবে, তারপর কত বি বস্তুর কার্যকর যে বলটা আছে, তাই না, এটা বের করবি। ওকে, আচ্ছা। তো দেখো আমি দেখাচ্ছি কি লিখবে যে এ বস্তুর ক্ষেত্রে, তো লেখো এখানে যে এ বস্তুটির, আশা করি তোমরা আমি এখানে যা যা বলেছি সব কিছু ইজিলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা। তাহলে এ বস্তুটি লিখবে যে এ বস্তুটির ক্ষেত্রে, দেখো যে এ বস্তুটির ক্ষেত্রে যে কত লিখবে যে দেখো তো এ বস্তুর ক্ষেত্রে আমার কার্যকর বলটা কত, দেখো তো এ বস্তুর ক্ষেত্রে যেহেতু এ বস্তুটা আমার নিচে নামবে, তাহলে অবশ্যই কত তার ওজনটা কত বেশি, তাহলে এখান থেকে কি লিখবে কার্যকর বল, তাই না? এটা হচ্ছে কত এম, দেখো এই যে এম এ, দ্যাট মিনস এ বস্তুর বল ইন্টু কত জি, দেখো এটা হচ্ছে এ বস্তুর ওজন। এখন তুমি এ বস্তুর ওজন থেকে সুতার যে টান আছে এটা বিয়োগ দিবি, ঠিক আছে? তাহলে মাইনাস এই যে T1, দেখো আমি এ বস্তুর ওজন থেকে সুতার টানটা বিয়োগ দিয়েছি, ইজ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে এফ, তাই না? এটা হচ্ছে কত আমার এফ, কার্যকর বল এফ, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম কত আমার, এম হচ্ছে এ বস্তুর বল, তো লিখবে এখানে এ বস্তুর বল লিখবে এই যে এম এ, ঠিক আছে? এম এ আর কত এম এ, তাই না? সূত্রের যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ কত ত্বরণ, তো এখানে লিখবে এ লিখবে যে এ হচ্ছে ত্বরণ। আমাকে এটা এখানে বের করতে বলেছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তা একটা কাজ করে এখান থেকে তুমি T1 এর মানটা বের করে নিয়ে আসো, ঠিক আছে? তো দেখো তো, তো দেখো যে এখানে কত আছে আমার যে T1, তাই না? দেখো যে এম, এই যে লিখবে এম এ, ঠিক আছে? এম এ, তারপর জি, দেখো এম এ জি মাইনাস এই যে এম এ, তারপর এই যে এ, এই যে এটা হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ ইজ ইকুয়াল টু কত T1, ঠিক আছে? এখানে আছে মাইনাসের T1, এখানে প্লাসের T1 হবে। তো লিখে দাও যে অতএব যে T1 ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, লেখো যে এম এ ইন্টু জি মাইনাস এই যে এম এ ইন্টু এ। ওকে, এম এ ইন্টু জি মাইনাস এম এ ইন্টু এ। তো এটা হচ্ছে আমার T1 এর ভ্যালু। আচ্ছা, আবার কত, এখন তুমি বি বস্তুর ক্ষেত্রে কার্যকর বলটা বের করবে, সেম এ যেটা মতো বের করবে। তো লিখবে যে আবার, দেখো আবার বি বস্তুটির ক্ষেত্রে, ঠিক আছে? বি বস্তুটির, দেখো আবার বি বস্তুটির ক্ষেত্রে, তাই না? তো লিখবে বি বস্তুটির ক্ষেত্রে, তাহলে দেখো বি বস্তুটির ক্ষেত্রে, দেখো বি বস্তুটির ক্ষেত্রে কার্যকর বল, তাই না? কার্যকর বল বলতো, যেহেতু বি বস্তুটা উপরের দিকে চলে যাবে, তাহলে এখানে বড় কি, অবশ্যই T2 বড়। তাহলে তুমি কার্যকর বল, তাই না, যে T2 থেকে, দেখো T2 থেকে বি বস্তুর যে ওজন, তাই না, এটা বিয়োগ দিবে, তাহলে ওজন কত এম, তাই না? এই যে এম, যেহেতু বি বস্তু এখানে বি লিখবে, এই যে বি, তারপর ওজন, তাই না, এই যে জি, ঠিক আছে? আমরা তো জানি ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু কত এম জি, তাই না? যেহেতু বি বস্তুর এখানে এম বি লিখবে আর জি লিখবে। ওকে, ইজ ইকুয়াল টু কত আমার এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম কত বি বস্তুর বর, তো লিখবে এখানে এই যে বি বি, দেখো এই যে বি বস্তুর বর এম, এই যে বি, আর ইন্টু কত এ, না এ হচ্ছে কত এখানে পুরো সিস্টেমের ত্বরণ। তাহলে এখান থেকে T2 এর মানটা বের করো, তাহলে T2 ইজ ইকুয়াল টু কত আসবে এখানে, দেখো তো যে এম বি, তাই তো? দেখো দেখো এম বি ইন্টু এ, তাই না? তো লিখবে এ, তারপর এখানে কি আছে মাইনাস, এখানে কি হবে প্লাস, এই যে এম, তারপর হচ্ছে বি, এম বি, তারপর এই যে জি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো, এখন ভালো করে বুঝো। দেখো যেহেতু এ বস্তুটা নিচের দিকে আসবে, তাই না? তাহলে কত, আবার দেখো তো বি বস্তু কত আমার উপরের দিকে যাবে না? এ বস্তু নিচের দিকে আসবে আর বি বস্তু কত উপরের দিকে যাবে। তাহলে দেখো অবভিয়াসলি এখানে কত T1 এর মানটা কত বেশি হবে, কারণ সুতো দেখো যেহেতু এ বস্তুর নিচে আসবে, তাহলে এই যে পুরো সিস্টেমের ক্ষেত্রে যে সুতা আছে, সুতা কত অবশ্যই এ বস্তুর দিকে আসবে। এই যে সুতাটা আছে এটা কি এ বস্তুর দিকে আসবে, দ্যাট মিনস T1 এর মানটা কত বড় এবং T2 এর মানটা কত আমার ছোট, তাই না? তাহলে এখন কি লিখবে যে, আর দেখো এই T1, দেখো T1টা যেদিকে আসবে, দেখো T1টা এ বস্তুর দিকে আসবে, তাহলে পি বস্তু কত এ বস্তুর দিকে কি আমার চলে আসবে। আশা করি বুঝতে পারছো।
তো এখানে লিখবে যে আবার, আচ্ছা এখানে আশা করি দেখা যাচ্ছে। তো লিখবে যে একইভাবে, দেখো যে একইভাবে, দেখো একইভাবে পি বস্তুটির ক্ষেত্রে, ঠিক আছে, পি বস্তুটির ক্ষেত্রে কার্যকর বলটা বের করবে। পি বস্তুটির ক্ষেত্রে দেখো একইভাবে পি বস্তুর ক্ষেত্রে কার্যকর বল, আশা করি দেখতে পাইতেছো যে পি বস্তুর ক্ষেত্রে কার্যকর বল কত। যে দেখো যেহেতু আমার T1টা এখানে বড় এবং T2 এখানে ছোট, তাহলে অবভিয়াসলি T1 থেকে T2টা বিয়োগ করতে হবে। তো এখানে লিখবে যে T1, দেখো যে T1, এই যে T1 মাইনাস, দেখো T1 মাইনাস এই যে T2 ইজ ইকুয়াল, দেখো এটা হচ্ছে F ইজ ইকুয়াল এম এ, তাহলে এম কত, পি বস্তুর বর, তাই না? তো লিখবে এখানে এম পি, ঠিক আছে, এম এ কত, পুরো সিস্টেমের ত্বরণ, এই যেখানে লিখে দিবে ত্বরণ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন তুমি T1 এর জায়গাতে T1 এর যে মানটা আছে যেটা বসিয়ে দিবে, মাইনাসে মাইনাস দিবে, T2 এর জায়গাতে T2 এর যে মানটা আছে যেটা, এই যে এটা এখানে বসিয়ে দিবে। ওকে, তো দেখো আমি এখানে লিখতেছি, হ্যাঁ, যে বা দাও দেখো যে বা, এই যে বা দিলাম, দেখো তো বলো T1 এর ভ্যালু কত, এম এ, তাই না? তো লিখবে এখানে এম এ ইন্টু জি, এই যে ইন্টু জি মাইনাস এম এ, তো লিখবে এখানে এম এ ইন্টু এই যে এ, দেখো এটা হচ্ছে T1 এর ভ্যালু, মাইনাস এই যে মাইনাসের মাইনাস। এখন বলো T2 এর ভ্যালু কত, এম বি এ, দেখো যেহেতু এখানে মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এম বি এ হবে। তো লিখবে এখানে এম বি, তারপরে যে এ, ঠিক আছে। তারপর দেখো তো এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এম বি, বুঝতে পারছো? আসলে বুঝতে, দেখো যে প্লাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এম বি, তো লিখবে এখানে মাইনাস এই যে এম বি, তারপর জি, তাই না? তো লিখবে এখানে জি ইজ ইকুয়াল টু, দেখো তো কত আছে এখানে এম পি, তাই না? এই যে এম পি ইন্টু এ, ঠিক আছে, এই যে এম পি, তো লিখবে এখানে এম, এই যে এম পি ইন্টু এ, তো লিখবে এখানে এই যে এ। আশা করি দেখতে পাইতেছো। আচ্ছা, তো দেখো তো এখানে দেখো এখন তোমাকে একটা কাজ করতে হবে। দেখো এখানে জি আছে, এখানে জি আছে, তুমি জিগুলো এক পাশ করে ফেলো। এখানে এ আছে, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তুমি এগুলো এক পাশ করে ফেলো। ওকে, তো দেখো আমি একটা কাজ করতেছি যে এম এ, দেখো এম এ, তারপর জি মাইনাস, দেখো তো এম, তাই না? এই যে এম, দেখো এম বি, এই যে এম বি জি, আমি জিটাকে এক পাশ করে ফেলেছি, ইজ ইকুয়াল টু, এখন এ, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, আমি এগুলাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে কত, এমপি, তাই না? তো লিখবে এমপি এ, তারপর দেখো এটা মাইনাস, এটাও কী হবে, প্লাসের হবে, প্লাসের এম এ, দেখো এম এ, তারপরে যে এ হবে, এটা মাইনাস, এটা কী হবে, প্লাস হবে, তাই না? এই যে প্লাস, দেখো এখানে কি আছে মাইনাস, এখানে গিয়ে কী হবে, প্লাস এম বি, তাই না? তো লিখবে এখানে এম বি, তারপরে যে দিবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো এখান থেকে আমার জি তো অবশ্যই কমন যায়, তাহলে এখান থেকে জি কমন নিবি, ঠিক আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার, দেখো এখান থেকে আমি জি কমন নিয়েছি, এখানে থাকবে কত আমার এম এ, তাই না? এম এ মাইনাস এম, এই যে বি থাকবে। ওকে, আর দেখো তো এখান থেকে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে কি এ আছে, তুমি এখান থেকে একটা কমন নিতে পারবে, তাহলে এখান থেকে একটা কমন নিবে, থাকবে এখানে এম পি প্লাস এই যে এম এ থাকবে, প্লাস এই যে এম বি থাকবে। ওকে, এখন দেখো তোমাকে যেহেতু এখানে এর মানটা বের করতে বলছে, এখন তুমি এখান থেকে এর মানটা বের করে নিয়ে আসবে। তাহলে বলো এখানে সবটুকু এখানে কি আকার আছে, গুণাকার আছে, এখানে এসে কী হবে, ভাগ হবে। তাহলে লিখবে এখানে জি ইন্টু, দেখো এই যে এম এ, তাই না? এম এ মাইনাস এই যে এম বি। ওকে, তারপরে এখানে কি আছে আমার গুণ, এখানে এসে কী হবে, ভাগ হবে। তো লিখবে এম পি, দেখো এম পি প্লাস এই যে এম এ প্লাস এম এই যে বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই যে এ। এখন মানটা এখানে বসিয়ে দাও, দেখো বসিয়ে এর মানটা কত আসে, এখন এখানে জাস্ট মানটা বসিয়ে দাও। তাহলে দেখো তো কত আসে, এখানে মানটা বসাও, বাঘ, তাই না? এই যে বাঘ জি, আমরা তো জি এর মান জানি 9.8, তো লিখবি এখানে যে 9.8, ঠিক আছে, 9.8 ব্রেকেট এম এ, বলো এর বলো কত, 66, দেখো 66 কেজি, তো লিখবি এখানে 66, তারপর মাইনাস এম বি, বলো এম বি এর মান কত, 30, তো লিখবি এখানে 30 ব্রেকেট ডিভাইডেড বাই কত আছে এমপি, বলো এমপি ভ্যালু কত, 2, দেখো পি পি বস্তু বল কত, 2 কেজি, তো লিখবে এখানে 2 প্লাস, দেখো এম এ ভ্যালু কত, 66, 66
প্লাস তারপর এমবি বের হচ্ছে 30, তো লিখবে এখানে 30 ইজ ইকুয়াল টু, দেখো তো কত আসছে, দেখো 3.6, ঠিক আছে, কত আসছে এখানে, যে 3.6 আসছে, তো লিখবে এখানে যে 3, এই যে 3.6 লিখবে, ওকে, যেটা হচ্ছে 3.6। দেখো যেহেতু তো কি লিখবে এখানে যে মিটার, এই যে পার সেকেন্ড স্কোয়ার। দেখো ভালো করে বুঝছো, ঠিক আছে, আমি এখানে দাগ দিয়ে দিই, দেখো এই যে এতটুকু, দেখো এই যে এতটুকু, এই যে এতটুকু, এই দেখো এই যে এতটুকু, দেখো এতটুকু হচ্ছে আমার পুরো সিস্টেমের জন্য ত্বরণ। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে এই যে 3.6, ভালো করে বুঝো, 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটুকু ত্বরণ নিয়ে এক বস্তু নিচে নামবে। আবার এই যে পি বস্তু কত আমার এদিকে, অর্থাৎ এক বস্তু দিকে চলে আসবে এই ত্বরণ নিয়ে। আবার এই যে বি বস্তু কত 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে চলে যাবে, ওকে। আচ্ছা এখন দেখো আমাকে বলছে পি বস্তুটির ত্বরণ, এটা আমি বের করলাম। তারপর কি বলছে, অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তো আমাকে কি বলছে এখানে ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণ এর মধ্যে তুলনা করতে বলছে, অর্থাৎ ভাগ করতে বলছে না। দেখো তুলনা মানে কত, ভাগ করা। এখন তুমি জাস্ট ভাগ দিবে। দেখো এখন তুমি যেখানে লিখে দিবে, দেখো আচ্ছা আমি এখানে লিখতেছি যে অতএব, দেখো যে অতএব যেহেতু ভাগ বলছে, তো এখন কি ভাগ করে দিবে, তাই না। দেখো বলছে তুলনা মানে ভাগ করা, তাহলে এ বস্তু লিখবে এখানে, দেখো এর ত্বরণ, ঠিক আছে, এই যে এর মানটা ভাগ কত অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কত আছে আমার বলো এর ভ্যালু কত, যে 3.6 ভাগ জি এর ভ্যালু কত, এই যে 9.8 দিবি, ওকে। তো এখন দেখো তো এখানে মানটা কত আসে, যে উপরে হচ্ছে আমার, দেখো এই যে দেখো যে উপরে হচ্ছে আমার এই যে উপরে হচ্ছে আর নিচে হচ্ছে কত, এই যে জি ইজ ইকুয়াল টু, এখন ভাগ দাও, দেখো মানটা কত আসে, যে কত আছে এখানে, দেখো তো যে ভাগ তাই না, 3.6 ডিভাইডেড বাই কত আছে 9.8, তো লিখবে 9.8 এখানে চাপ দাও, দেখো তো আসছে দেখো 0.367, ঠিক আছে। তো লিখবে এখানে মানটা যে দেখো 0.367, তো লিখবে 367, ওকে, 0.367, এই 0.367 এত, দেখো এত লিখবে। আর তো এখন দেখো তো এখানে যে কি আছে, ভাগ না, এখানে গিয়ে কী হবে, গুণ হবে। তো লিখে দেবো যে অতএব দেখো ইজ ইকুয়াল টু কত, 0.367 এই যে ইন্টু জি, ওকে। দেখো ইজ ইকুয়াল টু কত, 0.367 ইন্টু জি, অর্থাৎ দেখো ভালো করে বুঝো, দেখো এটা বলতে কি বোঝায়, দেখো আমি এখানে একটা আন্ডারলাইন করে দিচ্ছি, হ্যাঁ, দেখো যে এখানে দেখো এই যে এলেনটা, দেখো এটা এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে পুরো সিস্টেমের ত্বরণ, ঠিক আছে, এটা হবে অভিকর্ষ ত্বরণ জি। দেখো দেখো জি এর 0.367 গুণ, ঠিক আছে, এই যে পুরো সিস্টেম যে বস্তুগুলো দেখো, একটা দুইটা তিনটা, এই তিনটা বস্তু, ঠিক আছে, এ বস্তু বি বস্তু এবং পি বস্তু, এই তিনটা বস্তু কি আমার জি এর, ঠিক আছে, জি এর 0.367 ত্বরণ নিয়ে গমন করবে, ঠিক আছে। তো তাহলে তোমরা এই জায়গাতে লিখে দিবে যে পুরো সিস্টেম, তাই না, অর্থাৎ পি বস্তুটি, না পি বস্তুটি, তো লিখবে পি বস্তুটি, লিখবে এখানে পি বস্তুটির ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণে 0.367 গুণ। আর এখানে কি অবশ্যই অ্যান্সারটা লিখে দেবে, দেখো একদম ইজি, ঠিক আছে, একদম ইজি ক্যালকুলেশন। তো এখানে অ্যান্সারটা এই যে লিখে দাও, এটাই কি, এই যে এটার অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাতে একটু বাংলা কথা লিখে দিবে, আমি এখন যা বললাম তা এখানে লিখে দিবি। তো দেখো এই যে এটাই কি আমার, তোমার দেখো সিলেট বোর্ড 2023 এর কপিকল থেকে আসা, এই যে এটা সলভ, একদম ইজি। দেখো আমি তোমাদেরকে যতটুকু পারি এটা তোমাদেরকে সহজে মানে সলভ করে দিয়েছি, ক খ গ ঘ 4টা অঙ্ক আমি এখানে সলভ করে দিয়েছি। তো এটাই কি সিলেট বোর্ড, দেখো সিলেট বোর্ড 2023 এর সিকিউ সলভ। তো আশা করি তোমাদের দেখো এই ক্লাসটি তোমাদের উপকারে এসেছে। আর যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও না বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আশা করি আমি তোমাদেরকে যে তোমাদের যা সমস্যা হবে ওটা আমি তোমাদেরকে আবার বলতে পারবো, ওকে। তো এটাই কি আজকের ক্লাস, তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।